হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? তোমরা আগের দিন আমার সেল বিজ্ঞানের ভিডিওটা দেখেছো। আজকে তার ঠিক পরবর্তী পার্ট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিস্যু, এবং এটাও সেলের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা সেলের পার্টটা দেখোনি বা তারা আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে আসতে পারো, কারণ ওই ভিডিওটা তোমরা দেখলে এই ভিডিওগুলো দেখতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। তাহলে চলো আজকে শুরু করা যাক। প্রথম আমরা যে টপিকটা সম্পর্কে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে টিস্যু বা কলা। তাহলে প্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে যে হোয়াট ইজ টিস্যু। কেন? কারণ এটা যদি আমরা ভালো করে না জানি তাহলে বাকি জিনিসগুলো আমরা পড়তেই পারবো না। তাহলে আমরা যেটা পাচ্ছি যে উৎসগতভাবে এক এবং একই কার্য সম্পন্নকারী সম বা বিষম আকৃতির কোষ সমষ্টিকে কলা বলে। তাহলে এর অর্থ কী দাঁড়ালো? যে যে কোষগুলো একই জায়গা থেকে তৈরি হয়, যারা একই রকম বা বিষম আকৃতির কিন্তু তারা একই ধরনের কাজ করে, তাকে আমরা কলা বলি। তাহলে শুরুতে আমরা কোষটা আগের ভিডিও থেকে জেনেছি, আজকে জানলাম হোয়াট ইজ টিস্যু। নেক্সট আমরা দেখব যে এই টিস্যুগুলো মিলে যা গঠন করে তাকে বলা হয় হচ্ছে অঙ্গ বা অর্গানস। এবং আমাদের যে শারীরবৃত্তীয় কার্যগুলি সম্পন্ন করার জন্য বিভিন্ন অঙ্গগুলো একসঙ্গে কাজ করে সেই সিস্টেমটাকে বলা হয় তন্ত্র বা সিস্টেম। এবং এই যে তন্ত্র বা সিস্টেম, এই টোটালটা নিয়েই তো আমাদের জীবদেহ তৈরি হয়। তাহলে জীবদেহের একদম গঠনগত সবচেয়ে ক্ষুদ্রতম একক যদি হয় তখন আমাদের রেজাল্ট আসবে হচ্ছে সেল। তারপর কি? তারপর হচ্ছে টিস্যু বা কলা, সেটা থেকে গঠন হচ্ছে অঙ্গ বা অর্গানস। তারপর কি আসবে? তারপর আসবে তন্ত্র। তারপর আমাদের এই সম্পূর্ণ জীবদেহটা তৈরি হয়। তাহলে হিস্টোলজি বা কলা বিজ্ঞানের যে পার্ট, সেটাই হচ্ছে আমাদের ইংরেজিতে হিস্টোলজি আর বাংলাতে হচ্ছে কলা বিজ্ঞান, যার জনক হচ্ছে ভিচ্যাট এবং শব্দের প্রবর্তক হচ্ছে মেয়ার। এবং এই শব্দগুলো ইংলিশ, তুমি বাংলাতে যে কোনোভাবে উচ্চারণ করতে পারো, কিন্তু এই শব্দগুলোর সঙ্গে তোমাকে পরিচিত থাকতে হবে, কারণ পরীক্ষায় যখন ওয়ান লাইনার হিসেবে বা এমসিকিউ এর মধ্যে অপশন থাকবে, তোমাকে চিনে করতে হবে যে কোন শব্দটা তুমি পড়েছো। তাহলে এবার এক নজরে একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যে প্রাণীকলা। প্রাণীকলার মধ্যে এই যে ফ্লোচার্টটা আমি বানিয়েছি, এই ফ্লোচার্টটার মধ্যে দেখো চারটে জিনিস আছে, যে প্রাণীকলাকে মূলত চারটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে আবরণী কলা, দ্বিতীয় হচ্ছে যোগ কলা, তৃতীয় হচ্ছে পেশিকলা, আর চতুর্থ হচ্ছে স্নায়ুকলা, যেটা অলরেডি আমি এখানে ফ্লোচার্টের মধ্যে তোমাদেরকে দেখিয়েছি। আবরণী কলার ইংলিশ নাম হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, যা মূলত কোষকে বাহ্যিক যে আঘাত সেটা থেকে প্রোটেকশন করে, আর কি বিভিন্ন ক্ষরণের যে কাজগুলো থাকে, মানে দেহ থেকে যে জিনিসগুলো নিঃসৃত হয়, সেগুলোও হচ্ছে এই আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যুর মাধ্যমেই হয়ে থাকে। তারপর আসবে যোগ কলা, অর্থাৎ কানেকটিভ টিস্যু। কানেকটিভ কথার মধ্যেই আছে যে কোনো দুটো জিনিসকে কানেক্ট যেটা করতে পারে সেটাই নিশ্চয়ই কানেকটিভ টিস্যু। তাহলে কানেকটিভ টিস্যুর মূল কাজ কি হবে? মূল কাজ হবে সংযোগ বা পরিবহন। মানে আমাদের এই যে টিস্যুগুলো বিভিন্ন অর্গানকে ফর্ম করছে, তার মানে সেই অর্গানগুলোর মধ্যে কোনো একটা কাজ যদি তাদের সঠিকভাবে পরিচালনা করতে হয়, তাহলে তাদের মধ্যে সংযোগ স্থাপন প্রয়োজন। আর সেই সংযোগ স্থাপনের যে মূল কাজ, সেটাই হচ্ছে আমাদের যোগ কলার মাধ্যমে হয়ে থাকে। নেক্সট আমরা কি দেখব? নেক্সট দেখব পেশিকলা। পেশিকলা, তোমরা জানো যে আমাদের দেহে যদি পেশি না থাকতো তাহলে আমাদের ইচ্ছা মতো আমরা বিভিন্ন কাজগুলো করতে পারতাম না। তাহলে মূল যে কাজ, মুভমেন্ট, আমাদের দেহের সঞ্চালন, সেটা নিয়ন্ত্রণ করে পেশিকলা। চতুর্থ দেখব স্নায়ুকলা। স্নায়ুকলা কি করে? স্নায়বিক ক্ষমতা যদি আমাদের না থাকতো তাহলে আমরা কোনো জিনিস দেখতে পেতাম না, বা দেখলেও সেই জিনিসটা কী তার সম্পর্কে যথাযথ অ্যানালিসিস আমরা করতে পারতাম না। আমাদের বডিকে ইচ্ছা মতো যে কন্ট্রোল করছি, আমি চাইছি আমার হাতটা এখান থেকে এদিক পর্যন্ত মুভ করতে, আমি চাইছি যে একটা শেপ ড্র করতে, এই সমস্ত কিছুর যে সংযোগ বা সমন্বয়, তা এই নার্ভ সেল বা স্নায়ুকলার জন্যই হয়। তাহলে কন্ট্রোল এবং কোঅর্ডিনেট হচ্ছে নার্ভ সেল বা স্নায়ুকলার মূল কাজ। এরপর আমরা দেখব আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু। আবরণ কথার মধ্য দিয়েই তোমরা একটা জিনিস হয়তো আন্দাজ করতে পারছো, এটা কোনো একটা বাহ্যিক অংশ, মানে আমাদের দেহের বাইরের দিকে যে অংশ থাকে সেটা। তাহলে আমাদের সবার আগে যখন বডির উপর কোনো কিছুর অ্যাটাক হয় বা
সেটা কোনো একটা আঘাত থেকে বডিকে যখন রক্ষা করতে হয়, তার জন্য নিশ্চয় মূলত এই আবরণী কলার প্রয়োজন। তাহলে আবরণী কলার কাজের মধ্যে প্রোটেকশন একটা ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট কি, বিভিন্ন ধরনের সিক্রেশন, মানে আমাদের যে ঘাম নির্গত হয় বা আমাদের যে বডি ফ্লুইড নির্গত হয়, সেগুলোও এই আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যুর মাধ্যমে হয়ে থাকে। এর বৈশিষ্ট্যগুলো কি কি সেটাও আমরা এর সাথে সাথে দেখে নেব। দেখো বৈশিষ্ট্যের মধ্যে কি লেখা আছে, যে কোষগুলি খুব ঘন সন্নিবিষ্ট থাকে এবং ভ্রূণের বিকাশের সময় এটি প্রথমবার তৈরি হয়। তাহলে তোমাদের এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে ভ্রূণের বিকাশের সময় কোন কলা তৈরি হয়, তাহলে তখন তোমাকে আনসার হিসেবে বলতে হবে যে আমাদের আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু তৈরি হয়। এবার দেখবো যে এপিথেলিয়াল টিস্যুর মধ্যে কি কি প্রকারভেদ রয়েছে। এপিথেলিয়াল টিস্যু হচ্ছে মূলত তিন ধরনের, একটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, একটা হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম, আর হচ্ছে কলামনার এপিথেলিয়াম। তাহলে স্কোয়ামাস এপিথেলিয়াম কোনটাকে বলবো, যেটা আমরা দেখবো যে চ্যাপ্টা আঁশের মতো। তোমরা এই ছবিটা ভালো করে দেখলে দেখতে পাবে যে পরপর কোষগুলো সাজিয়ে একটা চ্যাপ্টা আঁশের মতো গঠন তৈরি করেছে, তাই একে বলছে স্কোয়ামাস এপিথেলিয়াম। এই যে যখন কোভিড-19-এর সময় আমাদের টেস্ট করা হতো, তখন মুখ থেকে ঠিক এই স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু নিয়েই চেক করা হতো। তারপর কি, তারপর হচ্ছে কিউবয়েডাল মানে কি, কিউব কথার অর্থ ঘনাকাকার। তাহলে তোমরা এখানে দেখো যে এরকমভাবে ঠিক ঘনাকাকার আকৃতিযুক্ত যে কোষগুলো আমাদের পরপর গড়ে উঠেছে, এইগুলো নিশ্চয়ই আমরা আবরণী কলার মধ্যে রাখবো। আর যেহেতু এর আকার ঘনকের মতো, তাই একে ঘনাকার বলছি। নেক্সট হচ্ছে স্তম্ভাকার। দেখো এইগুলো দেখতে অনেকটা স্তম্ভের মতো এবং প্রত্যেকটা কোষ পরপর পিরিয়ডিক্যালি সাজানো আছে বলেই এই জিনিসগুলো দেখতে অনেকটা সুসজ্জিত আকৃতির মতন মনে হচ্ছে। তাহলে আবরণী কলার 3 নম্বর পার্ট হিসেবে আমরা কলামনার বা স্তম্ভাকার কলাকেও দেখে থাকবো। নেক্সট হচ্ছে যোগ কলা বা কানেকটিভ টিস্যু। যোগ বা কানেকটিভ কথার মধ্যেই রয়েছে যে কোনো কিছুকে কানেক্ট করতে সাহায্য করে। যেহেতু এগুলো কোনো কিছুকে কানেক্ট করতে সাহায্য করে, তাহলে বিভিন্ন অঙ্গের বা তন্ত্রের মধ্যে যে সংযোগ স্থাপন, দেহের যে কাঠামো গঠন, সেগুলো নিশ্চয়ই এর মূল কাজ হিসেবে থাকবে। এই যে যোগ কলা, তাহলে যোগ কলার মধ্যে প্রথম কি, প্রথম হচ্ছে রক্ত, অস্থি বা বোন, তরুণাস্থি বা কার্টিলেজ, অ্যাডিপোজ টিস্যু, আর হচ্ছে অ্যারিওলার টিস্যু। এবং এই প্রত্যেকটা যদি আমরা আলাদা আলাদা করে দেখি, তাহলে দেখব যে তরল যোগকলা হিসেবে আমাদের রক্তের নাম পরিচিত। এই কোশ্চেনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমাদের হয়তো এই কোশ্চেনটা আসতে পারে যে তরল যোগকলা কাকে বলা হয়, তখন তোমার উত্তর হবে রক্ত বা ব্লাডকে। নেক্সট দেখব অস্থি। অস্থির কাজ কি, অস্থি হচ্ছে আমাদের বডির যে স্ট্রাকচারাল সিস্টেম। যদি আমাদের বডিতে কোনো হাড় বা অস্থি না থাকতো, তাহলে নিশ্চয়ই আমাদের বডি এতটা স্ট্রং হতে পারতো না। তাহলে আমাদের বডির যে ফ্রেম, সেই ফ্রেমটা গঠনে এই অস্থির যথেষ্ট ভূমিকা রয়েছে। তারপর কি, নমনীয় অংশ বা তরুণাস্থি। তোমরা যদি নিজেদের কানে হাত দাও, তাহলে কানের নিচের পার্টটা দেখবে যে এটা খুব একটা শক্তও না আবার নরমও নয়। এই যে কার্টিলেজের কথা বলছে, এটাই হচ্ছে যোগ কলার একটা উদাহরণ। তারপর কি, তারপর হচ্ছে অ্যারিওলার বলতে কোনটাকে বোঝায়, ত্বকের নিচে যে ফাঁকা স্থান থাকে, মানে আমাদের ত্বকের উপরে যে স্কিন রয়েছে, স্কিনের নিচে অনেকের ক্ষেত্রে অ্যাডিপোজ টিস্যু থাকে, যাদের ফ্যাট বা চর্বি জমে যায়। আর যাদের অ্যাডিপোজ টিস্যু থাকে না, মানে সবারই কম বেশি থাকে, কিন্তু ম্যাক্সিমাম যে ত্বকের সঙ্গে আমাদের মাংসপেশির যে সম্পর্কগুলো স্থাপন করার জন্য যে শূন্যস্থান থাকে, সেই শূন্যস্থান পূরণের জন্য অ্যারিওলার টিস্যু আমাদের প্রয়োজন, যা একটি যোগ কলার উদাহরণ। তারপর ওই যে ধরনের মানুষকে আমরা মোটা বলি বা তাদের আমরা বলি যে তোর চর্বি জমে গেছে, তাহলে চর্বিটা এক্স্যাক্টলি কোথায় জমে, এই যোগ কলার মধ্যেই অ্যাডিপোজ টিস্যু থাকে, যেটা আমাদের ত্বকের নিচে ধীরে ধীরে সঞ্চয় হতে থাকে এবং যেটা বডির তাপমাত্রাকে ধরে রাখে। তোমরা হয়তো অনেকেই দেখবে যে যাদেরকে আমরা মোটা সাময়িকভাবে বলে থাকি, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের গরম সময় বেশি গরম লাগে, শীতের সময়তেও তাদের শীত কম লাগে। কেন লাগে? কারণ ওই যে অ্যাডিপোজ টিস্যুর যে আস্তরণটা তাদের স্কিনের নিচে রয়েছে, তার কারণের জন্যই তারা তাদের বডির মধ্যে তৈরি যে তাপ, সেই তাপকে ধরে রাখতে পারে। ঠিক এই কারণের জন্যই তাদের গরমকালে প্রচণ্ড গরম লাগে, যেহেতু তাপ অলরেডি তাদের বডির মধ্যে রয়েছে। আর শীতকালে তাদের শীত কম লাগে, কারণ বাইরে থেকে তাপ যেতে পারছে না, বডির তাপ বডির মধ্যেই রাখছে। এটাই হচ্ছে মূল কারণ, যেটা বাস্তবের সঙ্গে খানিকটা মিল রয়েছে। এরপর দেখব যে যোগ কলার মধ্যে টেন্ডন বনাম লিগামেন্ট। তোমরা হয়তো এই নামগুলো বইতে পড়বে, কিন্তু এর স্পেসিফিক পার্থক্যটা খুব দরকার, কারণ
পরীক্ষার হলে যখন আনসার করতে যাবে তখন এটা প্রচণ্ড গুলিয়ে যায়। টেন্ডন আমরা কাকে বলবো? যে পেশির সঙ্গে অস্থিকে যে সংযোগ করে, পেশির সাথে অস্থিকে যে সংযোগ করে তাকে আমরা বলবো হচ্ছে টেন্ডন। আর লিগামেন্ট আমরা কাকে বলবো? যখন দুটি অস্থিকে পরস্পরকে যুক্ত করে। এই যে ছবিটা আছে, ছবিটা খুব ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে যে এইখানে দেখো টেন্ডন হচ্ছে পেশি, এই যে রেড কালারে যেটা আছে এটা হচ্ছে পেশি, আর এর হচ্ছে অস্থি মানে হাড়। তাহলে এই পেশির সাথে যে হাড়ের যে কানেকশান, এই কানেকশানটা করছে হচ্ছে আমাদের টেন্ডন। আর দেখো এখানে একটা হাড় রয়েছে আর এখানে একটা হাড় রয়েছে, এই হাড়ের যে কানেক্ট করছে সেটা হচ্ছে আমাদের লিগামেন্ট। ওকে, সেটা হচ্ছে আমাদের লিগামেন্ট, ঠিক আছে? এই হচ্ছে লিগামেন্ট। যাই হোক, এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, কারণ পার্থক্যটার মধ্যে থেকেই অনেক কোশ্চেন আসবে। যে টেন্ডনের ক্ষেত্রে সাদা কোলাজেন তন্তু দিয়ে গঠিত হয় আর লিগামেন্টের ক্ষেত্রে হলুদ ইলাস্টিন তন্তু দিয়ে গঠিত হয়। টেন্ডন হচ্ছে দৃঢ় এবং খুব কম নমনীয়, যেহেতু টেন্ডন মাংসপেশি এবং হাড়ের মধ্যে সংযোগ স্থাপন করে, আর লিগামেন্ট হচ্ছে অত্যন্ত নমনীয় কারণ দুটি হাড়ের মধ্যে সংযোগ স্থাপন করে। ওকে, তাহলে এই অবধি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও, আর কি কি টপিকে তোমরা ভিডিও চাও সেটাও আমাকে আস্তে আস্তে জানাবে। আজকের মতো এগুলো আস্তে আস্তে আমরা পরবর্তী পার্টে শেষ করতে থাকবো। নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে পেশিকলা। আচ্ছা, পেশিকলার মধ্যে পেশিকলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ঐচ্ছিক, একটা হচ্ছে অনৈচ্ছিক, আর রয়েছে হচ্ছে কার্ডিয়াক। এই 3টে যে ভাগ আমরা করেছি, তাহলে ঐচ্ছিক কেন বলছি ঐচ্ছিক? কারণ এই যে পেশিকলাটা থাকে সেটা হচ্ছে আমাদের ইচ্ছাধীন, অর্থাৎ আমরা মনে করলে আমাদের হাত পাকে নির্দিষ্টভাবে নাড়াতে পারি। তার মানে কি আমাদের ইচ্ছার সাথে এই কাজগুলো হচ্ছে, এবং আমাদের হাত পা অনেক কাজ করলে ধীরে ধীরে পরিশ্রান্ত হয়ে যায়, তাই এগুলো ঐচ্ছিকের মধ্যে পড়ছে। আর কি, আরেকটা হচ্ছে অনৈচ্ছিক, যেটা আমাদের ইচ্ছাধীন নয়, অর্থাৎ আমাদের ইচ্ছা ছাড়াও নিজে নিজেই কাজ হতে থাকে। যেমন বিভিন্ন রক্তনালী মানে আমাদের ব্লাড ভেসেলসের মধ্যে যে ব্লাড ফ্লো হচ্ছে বা পাকস্থলীর মধ্যে খাবার হজম হচ্ছে, তার জন্য তো আমরা এক্সট্রা করে কোনো কমান্ড দিচ্ছি না, ওটা অটোমেটিক নিজেদের শারীরবৃত্তীয় কাজ হিসেবে হচ্ছে, তাই একে বলা হচ্ছে ইনভলেন্টারি বা অনৈচ্ছিক। তারপর আমরা দেখব হৃদপেশি, মানে আমাদের শুধুমাত্র হার্টের মধ্যে এই পেশিকে দেখা যায়, এবং এই পেশি কখনো পরিশ্রান্ত হয় না, এবং অলওয়েজ এর মধ্যে হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক উপস্থিত থাকে। তার মানে কি, ব্যাপারটাকে ভালো করে দেখো যে আমাদের হার্ট কিন্তু সবসময় চলতে থাকে। এক মুহূর্তের জন্য হার্ট যদি থেমে যায় তাহলে মানুষের মৃত্যু অবধি হতে পারে। তাহলে এই পেশি কিন্তু কখনো পরিশ্রান্ত হয় না এবং সবসময় নিজেদের মতো নিজেরাই কাজ করতে থাকে। নেক্সট যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের স্নায়ুকলা বা নার্ভ সেল, নার্ভ টিস্যু। এই নার্ভ টিস্যু যদি আমাদের না থাকতো তাহলে আমরা বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করতে পারতাম না। একটা জিনিস দেখো, এই উপরে যে তারকাকার গঠন এটাকে বলা হয় হচ্ছে ডেনড্রন, এবং ডেনড্রনের মধ্যে একটা ছোট পার্ট থাকে যাকে বলা হয় হচ্ছে ডেনড্রাইট, যেগুলো আমাদের উদ্দীপনা গ্রহণ করে, মানে বিভিন্ন ধরনের যে স্টিমুলাস সেগুলোকে অ্যাকসেপ্ট করে, রিসেপ্টর হিসেবে গ্রহণ করে। আর এইটা যে মাঝের যে স্ট্রাকচারটা রয়েছে এটাকে বলা হচ্ছে কোষ দেহ বা মূল কোষ দেহ। আর এই যে নিচের পার্টটা আছে এই টোটাল পার্টটাকেই বলা হচ্ছে অ্যাকশন, ঠিক আছে? এই অ্যাকশনের মধ্যেই যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাইলিন সিদ, সোয়ান কোষ, এগুলো ইম্পর্টেন্ট। তাহলে এই যে ডেনড্রন, তার মাঝখানে আরও ছোট ছোট যে ডিভিশনগুলো রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র আকার, সেইগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে ডেনড্রন, ডেনড্রন থেকে ডেনড্রাইট। এই জিনিসগুলো আমরা স্নায়ুকলার মধ্যে দেখতে পারি। এইটা হচ্ছে একটা সিঙ্গেল স্নায়ু কোষ, এই স্নায়ু কোষগুলো পরপর যুক্ত হয়ে একটা নার্ভ বা সিস্টেম বা স্নায়ুতন্ত্র গঠন করে, এবং এর কোনো পুনরুৎপাদন ক্ষমতা নেই, অর্থাৎ নষ্ট হয়ে গেলে সেটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। আর দুটি নিউরনের সংযোগস্থলের যে নাম সেটার নাম হচ্ছে সাইন্যাপস। এই কোশ্চেনটা তোমাদের আসে যে সাইন্যাপস কাকে বলে? দুটি নিউরনের সংযোগস্থলকে সাইন্যাপস বলা হয়। নিউরোট্রান্সমিটার হিসেবে আমাদের দেহে যেগুলো থাকে সেটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন আর হচ্ছে ডোপামিন, যা রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে। এরপর আমরা দেখে নেব যে উদ্ভিদ কলা। এতক্ষণ আমরা যে পার্টগুলো দেখছিলাম সেটা ছিল হচ্ছে আমাদের প্রাণী কলার অংশ। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের উদ্ভিদ কলার অংশ। তাহলে শুরুতেই দেখো আমি উদ্ভিদ কলাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে আমাদের ভাজক কলা, আর একটা রয়েছে আমাদের স্থায়ী কলা। এই স্থায়ী কলাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, যাকে বলা হয় সিম্পল পার্মানেন্ট টিস্যু, আর একটা ভাগ করা হয় যেটাকে বলা হয় কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু।
তাহলে যেটা হচ্ছে আমাদের মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা, সেগুলো সাধারণত বিভাজনে সক্ষম হয়। আর যে কলাগুলো স্থায়ী সেগুলো বিভাজনে সক্ষম হয় না, এরা হচ্ছে বিভাজনে অক্ষম। এবং এই স্থায়ী কলার মধ্যে যে সরল এবং জটিল দুটো ভাগে ভাগ করা হয়েছে, সরলের মধ্যে উদাহরণ হিসেবে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এগুলো আমরা দেখে থাকি। আর কি জটিলের মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম, যার বিস্তারিত আমরা পরবর্তী স্লাইডগুলোতে ধীরে ধীরে দেখব। তাহলে প্রথম তোমরা এই ফ্লোচার্টের মধ্যে দেখলে মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা, তাহলে তোমাদের ভাজক কলা সম্পর্কেও নিশ্চয়ই কিছু জানতে হবে। এবার তাহলে আমরা মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা সম্পর্কে জানব। দেখো, যে জিনিসগুলোর বৃদ্ধি ঘটতে থাকে সেগুলো নিশ্চয়ই উদ্ভিদের এমন পার্টের মধ্যে থাকবে যেগুলো কন্টিনিউয়াস বাড়তে থাকে, যেমন উদ্ভিদের অগ্রভাগ, অগ্রস্থ ভাজক কলা, যাকে বলা হয় এপিকাল মেরিস্টেম, যা উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। দ্বিতীয় হচ্ছে ইন্টারক্যালোরি মেরিস্টেম বা নিবেশিত ভাজক কলা, অর্থাৎ এই যে পর্ব, এখান থেকে এই যে পর্ব থাকে, এই পর্বগুলোর মধ্যে যে দূরত্ব, যত এটা বাড়বে, এই দূরত্বটা যত বৃদ্ধি হতে থাকবে, তত উদ্ভিদের অগ্রেরও বৃদ্ধি হবে এবং উদ্ভিদের উচ্চতাও তত বাড়তে থাকবে। তাহলে এগুলোকে বলা হয় ইন্টারক্যালোরি মেরিস্টেম। আর কি পার্শ্ব ভাজক কলা বা ল্যাটারাল মেরিস্টেম, এইখানটা করে তোমরা দেখবে যে উদ্ভিদের, আমরা যেটাকে বলি যে উদ্ভিদটা কত চওড়া হয়েছে, এই যে চওড়া কথাটা আমরা ইউজ করি, এটাও হচ্ছে সাধারণত ল্যাটারাল মেরিস্টেমের বৃদ্ধির কারণে। কেন? কারণ ল্যাটারাল মেরিস্টেম যত বৃদ্ধি হবে উদ্ভিদের বেদ বা পরিধিও তত বৃদ্ধি হবে। ল্যাটারাল মেরিস্টেমের একটা উদাহরণ হচ্ছে ক্যাম্বিয়াম কলা, এটা তোমরা মাথায় রাখবে। নেক্সট একটা পয়েন্ট ছোট করে মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে ভাজক কলার কোষগুলি সবসময় বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে। এই জিনিসটা হচ্ছে একটা কনসেপ্টের মতো, যদি ভাজক কলা বিভাজিত না হতো তাহলে তো নিশ্চয়ই উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করতে পারতো না, বিভাজিত হয় বলেই নিশ্চয়ই উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করতে থাকে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি সরল স্থায়ী কলা। সরল স্থায়ী কলাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্যারেনকাইমা, যেটা আমি আগের ফ্লো চার্টে দেখেছি, একটা হচ্ছে কোলেনকাইমা, আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা হচ্ছে সজীব প্রকৃতির, কোলেনকাইমাও সজীব প্রকৃতির, স্ক্লেরেনকাইমা হচ্ছে মৃত প্রকৃতির। প্যারেনকাইমার মধ্যে আরও বিস্তারিত ডিটেলস আমরা দেখলে তোমরা প্রথমেই ছবিটা দেখবে। ছবিটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কেন? কারণ এই বায়োলজির ক্ষেত্রে ছবি যদি তুমি ভালো করে না দেখতে থাকো, তাহলে তোমার সমস্ত টেক্সট হয়তো মনে নাও থাকতে পারে, কিন্তু ছবি যদি তোমার মনে থাকে তাহলে ছবি থেকেও তুমি অনেক কোশ্চেন ভালো করে আনসার করতে পারবে। যেহেতু এর প্রকৃতি সজীব এবং কোষপ্রাচীর অত্যন্ত পাতলা হয়, তাই কি দুটো কোষের মাঝখানে দেখো কিছুটা গ্যাপ রয়েছে, এবং মূল কাজ কি খাদ্য সঞ্চয় এবং সালোক সংশ্লেষ করা। কিন্তু কোলেনকাইমার থেকে দেখবে যে এই যে কোষের গ্যাপগুলো এখানে খানিকটা রয়েছে, এখানে কিন্তু গ্যাপগুলো আস্তে আস্তে ফিল হচ্ছে, মানে আরও বেশি দৃঢ় হচ্ছে। তাহলে কি যান্ত্রিক দৃঢ়তা প্রদান এবং নমনীয়তা, এই জিনিসগুলোই হচ্ছে কোলেনকাইমার মূল কাজ, এবং এটার সমস্ত উপাদান সজীব। এবং এই যে স্থায়ী কলায় পরবর্তীর মধ্যে একটা পার্ট আসে, পার্টের মধ্যে সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, যেটা হচ্ছে মৃত প্রকৃতির, মানে লিগনিনযুক্ত হয়ে থাকে এবং অত্যন্ত পুরু। দেখো এর যে স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারটার মধ্যে যে হেক্সাগোনাল স্ট্রাকচার, এটা দেখো অত্যন্ত পুরু, এবং এদের দুটোর মাঝখানেও দেখো দূরত্ব অনেক বেশি, কোনো স্পেস নেই। তার মানে কি এগুলো অত্যন্ত শক্ত প্রকৃতির হয়, তাই এর মূল কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে জটিল স্থায়ী কলা। এতক্ষণ আমরা সরল স্থায়ী কলা দেখলাম, এবার জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলার মধ্যে শুরুতেই যে দুটো পার্ট হয়, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম, যেটা আমরা প্রথমবার ফ্লো চার্টের মধ্যে দেখেছি। তাহলে জাইলেম থেকে জল, এই কথাটা তোমরা মনে রাখবে যে জাইলেম জলের সাথে খনিজ লবণ পরিবহন করে। এই কাজটা মনে রাখার জন্য অত্যন্ত দরকার যে কোন কলা জল বা খনিজ লবণকে বহন করে, তখন উত্তর হবে হচ্ছে জাইলেম। এবং জাইলেম অলওয়েজ কী হয়, জাইলেম অলওয়েজ ঊর্ধ্বমুখী হয়। জাইলেম সবসময় নিচ থেকে উপরের দিকে হয়। যখন একটা গাছ তার রুট থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, মানে আমি আরও ছোট করে যদি এখানে ড্র করতে থাকি, তাহলে এই রুট থেকে যে জল বা খনিজ লবণকে সে শোষণ করেছে, সেগুলো নিশ্চয়ই সে আরও উপরের দিকে ওঠাবে। তার মানে যত সে উপরের দিকে ওঠাতে থাকবে, তার মধ্যে জল খনিজ লবণ উভয়ই থাকবে। তাহলে জাইলেম কোন জায়গাতে দেখা যায়? ঠিক এরকম স্ট্রাকচারের জায়গাতে দেখা যায়। আরেকটা জিনিস দেখো, ফ্লোয়েম, মানে উদ্ভিদ থেকে যে খাদ্য তৈরি হয়েছে সেই খাদ্য যখন বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, তার মানে কি উদ্ভিদটা তোমার এরকম ছিল, উদ্ভিদ
উদ্ভিদের এরকম জায়গায় সিচুয়েশানে এসে একটা পাতাও রয়েছে, পাতা থেকে যখন খাদ্যটা তৈরি হলো সেই খাদ্যটা নিশ্চয়ই উদ্ভিদের বেয়ে আবার নিচের দিকেও যেমন নামবে তেমন নিচ থেকে উপরের দিকেও যেমন উঠবে, কারণ পাতা অনেক জায়গাতে থাকতে পারে। তাহলে যে ফ্লোয়েম আমরা পাচ্ছি সেটা হচ্ছে উভয়মুখী প্রবাহ, অর্থাৎ উভয় দিকেই এটা প্রবাহিত হতে থাকে। এবং এই কোষের মধ্যে জাইলেম হচ্ছে মৃত, যেমন উড বা সেকেন্ডারি জাইলেম হিসেবে আমরা কাষ্ঠল যে অংশকে বলি সেটা বলে থাকি, কিন্তু ফ্লোয়েম হচ্ছে অলওয়েজ সজীব কলা বা সবসময় জীবিত থাকে। এরপর দেখো জাইলেম এবং ফ্লোয়েমের উপাদানগত যে পার্থক্য, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং এখান থেকে তুমি যে স্লাইডগুলো দেখছো এর মধ্যে একটা জিনিসও বাদ দিতে পারবে না, তোমাকে সবটা পড়ে যেতে হবে। জাইলেমের মধ্যে যে 3টে পার্ট হয়, এই 3টে পার্ট হচ্ছে মৃত। কোনগুলো মৃত? ট্র্যাকিয়া, ট্র্যাকিড এবং জাইলেম তন্তু। আর জাইলেমের মধ্যে একমাত্র সজীব উপাদান যেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। ফ্লোয়েমের ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম হচ্ছে সজীব, যেমন হচ্ছে সিভ টিউব, কম্প্যানিয়ন সেল আর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। এইগুলো যেমন সজীব হয়, শুধুমাত্র একটা থাকে, সেটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার, যা একমাত্র মৃত উপাদান। এবং এর উদাহরণস্বরূপ আমরা মনে রাখবো পাট হচ্ছে ফ্লোয়েম তন্তুর একটা উদাহরণ, যেটা একমাত্র মৃত উপাদান। নেক্সট, আমরা এতক্ষণ যত জিনিস পড়েছি তার একটা আলটিমেট চিটশিট, অর্থাৎ এর মধ্যে দিয়ে পুরো চ্যাপ্টারের একটা ছোট্ট ওভারভিউ তোমরা পেয়ে যাবে যে এতক্ষণ ধরে তোমরা কি পড়লে। দেখো, প্রাণীকলার হচ্ছে মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এপিথেলিয়াল, কাজ কি? রক্ষা এবং প্রোটেকশন। আর কি? ক্ষরণে সাহায্য করে। যোগকলার মধ্যে কি দেখলে? কাঠামো। এবং যোগকলার মধ্যে কী কী থাকে? ব্লাড থাকে, বোন থাকে, কার্টিলেজ থাকে। আর কি রয়েছে? মাস্কিউলার বা পেশি। পেশি কী করে? আমাদের মুভমেন্টে সাহায্য করে, চলন। আর কি এর মধ্যে? ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং কার্ডিয়াক, এই 3টেও তোমরা পেলে। আর কি দেখলে? নার্ভ সেল। নার্ভের মধ্যে নার্ভের মূল কাজ কি? কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন, মানে নিয়ন্ত্রণ করা। এবং এর একক কি? নিউরন মিলেই আস্তে আস্তে নার্ভ সেল তৈরি হয়। এবার দেখব এর পাশাপাশি প্ল্যান্ট সেলের মধ্যে। প্ল্যান্টের মধ্যে প্রথম ভাগেই পেয়েছিল যে মেরিস্টেমেটিক টিস্যু, যা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। মেরিস্টেমেটিক টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এপিক্যাল, ইন্টারক্যালোরি অ্যান্ড ল্যাটারাল, যেটা উদ্ভিদের গ্রোথে সাহায্য করছে। তারপর ভাজকের পাশাপাশি কি দেখলে? স্থায়ীর মধ্যে 3টে টাইপসের স্থায়ী কলা হয়, যেমন প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমার মধ্যে খাদ্য, কোলেনকাইমার মধ্যে নমনীয়তা এবং স্ক্লেরেনকাইমার মধ্যে দৃঢ়তা। এই 3টে পার্টও তোমরা পেয়ে গেলে। নেক্সট কি ছিল? স্থায়ীর পর জটিল আমাদের পার্টে এসেছিল। তাহলে জটিলের মধ্যে কি? জাইলেম এবং ফ্লোয়েম। জাই থেকে জল, অর্থাৎ মৃত প্রকৃতির এবং জল সংবহন করে, যেটা রুট থেকে গাছের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছড়িয়ে পড়ছে। আর ফ্লোয়েম মানে পাতায় যে খাদ্য তৈরি হচ্ছে সেই খাদ্য নিশ্চয়ই নিচের দিকেও যেমন নামবে তেমন উপরের দিকে উঠবে। তাহলে ফ্লোয়েম হচ্ছে উভয়মুখী এবং কি সজীব এবং খাদ্য সংবহনে সাহায্য করে। লাস্ট একটা জিনিস রয়েছে যে একটা ছোট্ট লাইন এখানে লেখা আছে যে রিভিশন মেক্স পারফেক্ট। রিভিশনই হচ্ছে সাফল্যের একমাত্র চাবিকাঠি। তুমি বই থেকে যতবারই এই জিনিসগুলোকে পড়ো না কেন, এখান থেকে যদি একবার ছোট্ট করে রিভাইজটা করে নাও, তাহলে দেখবে যে তোমার অনেকটা বেশি কাজে লেগে গেছে। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো জানিও এই পার্টগুলো। আর তোমরা আবারও কোন টপিকে ভিডিও চাও সেটাও আমাকে জানিও। যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওগুলো তোমাদের কাজে আসতে পারে এবং এগুলো প্রিন্টেবল ফরম্যাটে চাও, তবুও তুমি আমাদের জানাবে। আমি তোমাকে চেষ্টা করব এগুলোকে প্রোভাইড করে দেওয়ার, সেটা আমার টেলিগ্রামের মাধ্যমে হয়ে যাক বা যে কোনোভাবে। এছাড়া ভালো লাগলে অবশ্যই জানো কি করতে হবে। যদি একটুও তোমাদের ভালো লাগে বা তোমাদের উপকারে আসে, তাহলে প্লিজ তোমার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। আজকের মতো এইটুকুই।